জাতীয় থেকে আন্তর্জাতিক নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি সানিম রিধা। পতিত স্বৈরাচার গণ অভ্যুত্থান ব্যর্থ করতে এখনও ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দলের বর্ধিত সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেন তিনি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, সুষ্ঠু নির্বাচন অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে জনমনে প্রশ্ন আছে, তাই এ নিয়ে সরকারকে সতর্ক থাকতে হবে। বর্ধিত সভায় অংশ নেন সারা দেশ থেকে আসা ৪,০০০-এর বেশি নেতাকর্মী। প্রায় ৩ দশক পর এমন আয়োজনে উচ্ছ্বাসিত তারা। জুলাই অভ্যুত্থান সহ সকল আন্দোলনে শহীদদের স্মরণে শোক প্রস্তাব ও ধর্মীয় আচারের মাধ্যমে শুরু হয়েছে অনুষ্ঠান। বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতারা। সভায় দলের মহাসচিব বলেন, নির্বাচন নিয়ে এখনও সরকার সুনির্দিষ্ট নির্দেশনা না থাকা দুঃখজনক। পরে দলের তারেক রহমান বলেন, সরকার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারছে না, তাই আগে স্থানীয় নির্বাচনের পরিকল্পনা থেকে বের হয়ে আসতে হবে। বিএনপির চেয়ারপারসন বলেন, প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতি না করে ভালোবাসার মাধ্যমে বাসযোগ্য দেশ গড়তে হবে। সংস্কার কিংবা স্থানীয় নির্বাচন এসব ইস্যু নিয়ে জনগণের সামনে এক ধরনের ধূম্র জাল সৃষ্টি করা হচ্ছে। রাষ্ট্র এবং রাজনীতিতে সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া। বিএনপির কাছে সংস্কারের ধারণা নতুন কিছু নয়। একটি রাজনৈতিক দল হিসাবে বিএনপি বারবার জনগণের ভোটে জনগণের কাছে দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে জাতীয় নির্বাচনের দাবি জানায়। তরুণ সমাজ আজ এক ইতিবাচক গণতান্ত্রিক পরিবর্তনের জন্য উন্মুখ হয়ে আছে। ক্ষুদ্র ক্ষুদ্র সংকীর্ণতা ভুলে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আমাদের কাজ করতে হবে। এখনো ফ্যাসিস্টদের দোসররা এবং বাংলাদেশের শত্রুরা গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রাপ্ত অর্জনকে নস্যাৎ করার জন্য গভীর চক্রান্তে লিপ্ত রয়েছে। ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে জনগণকে সঙ্গে নিয়ে এবং চক্রান্তকে ব্যর্থ করে দিতে হবে। ডিসেম্বরের মধ্যে সংসদ নির্বাচনকে প্রধান লক্ষ্য রেখে কাজ চলছে। তবে আপাতত স্থানীয় নির্বাচন নিয়ে ভাবা হচ্ছে না বলে জানিয়েছে নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদ। ধামরাইয়ের উপজেলা নির্বাচন কার্যালয়ে পরিদর্শন শেষে আরও বলেন, স্থানীয় নির্বাচন কয়েক ধাপে করতে হবে, তাই এই মুহূর্তে তা করা সম্ভব নয়। প্রধান উপদেষ্টা সহ প্রায় দায়িত্বশীল সকলেই বলেছেন যে ডিসেম্বরের মধ্যেই সংসদ নির্বাচন হবে। কাজে নির্বাচন কমিশন বর্তমানে আমাদের মেইন ফোকাস এখন নির্বাচন, সংসদ নির্বাচন। আমাদের ভোটার হালনাগাদ করা হচ্ছে, ভোটার লিস্ট, এবং সেই ভোটার লিস্টও আমাদের জুনের মধ্যে সেটা সম্পূর্ণ চূড়ান্ত হয়ে যাবে। নতুন ছাত্র সংগঠন ঘোষণাকে কেন্দ্র করে গতকাল অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবু বাকের মজুমদার। বলেন, ২.৫ বছরের মধ্যে সারা দেশে পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হবে। আরও জানান, দলীয় লেজুর বৃত্তি নয় করা এবং কেন্দ্রীয় কমিটিতে ২৮ বছর বয়স পর্যন্ত একজন শিক্ষার্থী নতুন সংগঠনের রাজনীতি করার সুযোগ পাবেন। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির প্রকাশ ও উদ্ভূত পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি। এই ছাত্র সংগঠনটি কখনোই লেজুর ভিত্তি করবে না। বিশ্ববিদ্যালয় বা কলেজ শাখা সমূহ কমিটিগুলোতে যারা নেতৃত্বে থাকবেন তারা ভর্তি হওয়া থেকে সর্বোচ্চ 7 বছরের মধ্যে নেতৃত্বে আসতে পারবেন। গতকাল যে ঐতিহাসিক মুহূর্ত, কিন্তু সেখানে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেছে তিতুমির কলেজের শিক্ষার্থীরা। দুপুরে মহাখালীতে কলেজ প্রাঙ্গণে এ বিক্ষোভ জানান তারা। জুলাই অভ্যুত্থানে একসাথে রাজপথে দাবি আদায়ের সোচ্চার থাকা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলাকে দুঃখজনক উল্লেখ করে শিক্ষার্থীরা বলেন,
যত দ্রুত সম্ভব তদন্ত করে আইনের আওতায় আনতে হবে। সেই সাথে বিশ্ববিদ্যালয়কেও প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়ার দাবি জানায় শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের যে কোনো যৌক্তিক দাবিতে তিতুমিরের শিক্ষার্থীরা একসঙ্গে মাঠে থাকবে ঘোষণা দিয়ে বিক্ষোভে অংশগ্রহণকারীরা বলেন, ছাত্র সংগঠনগুলোকে শিক্ষার্থীদের অধিকারকে গুরুত্ব দিয়ে কার্যক্রম চালাতে হবে। যে কমিটি তারা প্রকাশ করেছে সেখানে কোথায় প্রাইভেট বিশ্ববিদ্যালয়, কোথায় 7 কলেজ, কোথায় এনএসইউ, কোথায় ব্র্যাক, কোথায় জাতীয় বিশ্ববিদ্যালয়, কোথায় মাদ্রাসা। যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি মিছিল করার লোক ছিল না, আমরা 7 কলেজ সহ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেদিন আমরা রাস্তায় অবরোধ করেছি। কিসের দল ঘোষণা করবেন, কিসের রাজনীতি করবেন, কিসের ছাত্র রাজনীতি করবেন, তার আগে নিজেদের আগে ঠিক করুন। আপনারা দল ঘোষণা করবেন, আপনাদের জন্য শুভকামনা, তবে এমন দল ঘোষণা করবেন না যেটা আমার বোনের সম্মানকে রক্ষা করতে জানে না। তরুণ শিক্ষার্থীদের নির্বাচনের আগ পর্যন্ত বুদ্ধিবৃত্তিক চর্চার মাধ্যমে কেমন বাংলাদেশ চাই তা সরকারকে জানানোর আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ঢাকা কলেজে সাংবাদিকতা বিষয়ক কর্মশালায় তিনি বলেন, পতিত স্বৈরাচারের দোসররা গুজব সরিয়ে বুদ্ধিভিত্তিক কাজকে দমিয়ে রাখার অপচেষ্টা চালাচ্ছে। শিক্ষার্থীদের প্রতি তিনি একথা ধরনের অপচেষ্টা রুখে দেওয়ার আহ্বান জানান। সামাজিক যোগাযোগ মাধ্যমে অপতথ্য ছড়ানোর ব্যাপারে শিক্ষার্থীদের সতর্ক থাকতে হবে জানিয়ে প্রেস সচিব বলেন, জুলাই অভ্যুত্থানে নারী শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। জাতীয় নির্বাচনে এ সময় তিনি বলেন, ডিসেম্বর বা আগামী বছরের মার্চের দিকে অনুষ্ঠিত হতে পারে নির্বাচন। আগামী দিনগুলোতে এই যে রিফর্ম কমিশনের যেই ইয়েগুলো নিয়ে এখন যে ন্যাশনাল ঐক্যমতের যে কমিশন যে কাজগুলো করছে পলিটিক্যাল পার্টিতে, আমরা চাই যে ওরা তো ওদের মতো ডায়ালগ করবে, এই ডায়ালগটা যেন আপনাদের এখানেও হয়, আপনারা করেন, আপনারা ডিবেট করেন কি বাংলাদেশ আপনারা চান। দেশের প্রয়োজনে সেনাবাহিনীর সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব নিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। রাজশাহীর সেনানিবাসের প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ ইনফ্যান্ট্রির কর্নেল অব দি রেজিমেন্টের অভিষেক অনুষ্ঠানে সেনাপ্রধান আরও বলেন, অন্যান্য রেজিমেন্টের মতো ইনফ্যান্ট্রি রেজিমেন্টকেও আরও আধুনিক ও সক্ষম করে গড়ে তোলা হবে। ইনফ্যান্ট্রি রেজিমেন্ট নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছে বলেও উল্লেখ করেন তিনি। এর আগে সেনাপ্রধান প্যারেড গ্রাউন্ড পরিদর্শন করেন এবং কর্নেল অব দি রেজিমেন্ট পদক গ্রহণ করেন। আমি কর্নেল অব দি রেজিমেন্ট হিসেবে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের আভিযানিক সক্ষমতা ও যুদ্ধ উপযুক্ততা বৃদ্ধির চলমান প্রক্রিয়াকে আরও বেগবান করব ইনশাআল্লাহ। যুব উপযোগী ও আধুনিক প্রযুক্তির যে কোনো প্রয়োজনীয় যুদ্ধাস্ত্র এবং সরঞ্জাম যোগান দেওয়ার ব্যাপারে আমি সর্বদা সচেষ্ট থাকব। আমি আশা করব বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের প্রতিটি সদস্য তাদের উপর অর্পিত দায়িত্ব সর্বোচ্চ শৃঙ্খলা এবং পেশাদারিত্বের সাথে পালন করবে। এই রেজিমেন্টের প্রতিটি সদস্য দেশের যে কোনো প্রয়োজনে স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব পালন করবে এবং প্রয়োজনে নিজেদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত থাকবে। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বিদেশি জাহাজ চুরির প্রস্তুতির সময় 17 জনকে আটক করেছে নৌবাহিনী। রাতে সাগরের কুতুবদিয়া পয়েন্টে তাদেরকে আটক করা হয়। এ সময় বেশ কিছু দেশীয় অস্ত্র ও ট্রলার জব্দ করা হয়। নৌবাহিনী জানায়, বন্দরের সময় নৌপথে বিভিন্ন জায়গায় একটি সংঘবদ্ধ চোরের দল দেশি বিদেশি জাহাজে চুরি করত। এতে পণ্যের ক্ষতির পাশাপাশি চট্টগ্রাম বন্দরের ভাবমূর্তি বিশ্বের দরবারে ক্ষুণ্ণ হয়। বিশেষ করে বিদেশি কোনো জাহাজ চুরি ডাকাতি হলে সেটি আন্তর্জাতিকভাবে বন্দরের নামে গণনা করা হয়। নৌবাহিনীর বনৌজা সুরমা জাহাজ গত রাতে টহলের সময় মাছ ধরার একটি ট্রলারকে সন্দেহ হলে ধাওয়া করে। এ সময় 17 জনকে আটকের পাশাপাশি দেশীয় অস্ত্র ও ট্রলারে জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের সহ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের মরদেহ হেলিকপ্টারে করে ঢাকা থেকে নেওয়া হয়েছে চট্টগ্রামে। প্রিয় নেতাকে শেষবারের মতো দেখতে নগরীর কাজীর দৌড়ি ভিআইপি টাওয়ারের সামনে ভিড় করেছেন দলের নেতাকর্মীরা।
পরে তার মরদেহ রাখা হয়েছে কাজরদির ভিআইপি টাওয়ারের বাসভবনে। শুক্রবার জামিয়াতুল ফালা জামে মসজিদে তার জানাজা হবে। পরে গ্রামের বাড়ি রাউজানে জানাজা শেষে দাফন করা হবে তাকে। এর আগে গেল 25 ফেব্রুয়ারি ইন্তেকাল করেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমান। রাজনীতিবিদ হিসাবে উনি সফল এবং একজন বাংলাদেশের যখন একজন মন্ত্রী হিসাবে উনি দায়িত্ব নিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের, সেই হিসাবে চট্টগ্রামের জন্য যে কাজগুলো করা দরকার উনি কিন্তু অত্যন্ত পরিকল্পিতভাবে সেই কাজগুলো করেছেন। আমরা প্রার্থনা করছি, দোয়া করছি আল্লাহ তাআলা যাতে ওনাকে জান্নাতবাসী করুক। আগামীকাল আমরা জামিয়াতুল ফালাতে বাদে জুমা ওনার জানাজার আয়োজন করেছে। বিজিবি প্রধানের প্রতিনিধি দলের চাকরি পুনর্বহাল ও পেনশনের আশ্বাসে অবস্থান কর্মসূচি স্থগিত করেছে বিগত সরকারের আমলে বিজিবির চাকরিচ্যুত সদস্যরা। এর আগে সকালে বিজিবি সদর দপ্তরের সামনে 3 দফা দাবিতে অবস্থান কর্মসূচি শুরু করেন ভুক্তভোগীরা। পরে বিজিবির মহাপরিচালকের আহ্বানে 6 সদস্যের প্রতিনিধি দল সদর দপ্তরে প্রবেশ করেন। সেখানে বিজিবির মহাপরিচালকের পক্ষে 5 সদস্যের প্রতিনিধি দল দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন। বৈঠক থেকে বের হয়ে চাকরি পুনর্বহাল কমিটির সমন্বয়ক শাহিন বলেন, এ বিষয়ে বিজিবির মহাপরিচালক খুবই আন্তরিক। প্রতিনিধি দল চাকরিচ্যুত সকলকে নির্দিষ্ট তারিখের মধ্যে পুনরায় আবেদন করতে পারবে বলে জানান তিনি। যারা আমরা ভারতের বিরুদ্ধে ছিলাম, আওয়ামী লীগের বিরুদ্ধে ছিলাম, এইসব সৈনিকদেরকে টার্গেট করার পরে এরা আমাদেরকে বিভিন্ন কারণে চাকরিচ্যুত করে, সামান্য কারণে যেগুলো আসলে চাকরিচ্যুত করার কোনো হয় না। সর্বোচ্চ 1 সপ্তাহের মধ্যে আমাদের দরখাস্তগুলো হেডকোয়ার্টারে পাঠাবো, ওনাদের কাছ থেকে সময় চাবো দরখাস্ত দেওয়ার পরে যে আমাদেরকে এত কার্যদিবসের মধ্যে আমাদের কিছু জানাবেন। এর পরবর্তী সময় আমরা আবার কর্মসূচি দেব। সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান ও তার স্ত্রীর প্রায় 8 কোটি টাকার অবৈধ সম্পদ ও ব্যাংক অ্যাকাউন্টে 3,800 কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেনের প্রমাণ পেয়েছে দুদক। এমন অভিযোগের প্রাথমিক অনুসন্ধানে প্রমাণিত হয় 2টি মামলা করেছে দুদক। এছাড়াও প্রায় 2,47 লাখ টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক সচিব ধনঞ্জয় কুমার দাস, প্রায় 94 লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক ডিআইজি মোল্লা নজরুল ইসলাম এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপুর 58 লাখ টাকার বেশি সম্পদ অর্জনের অভিযোগে একাধিক মামলা করেছে দুদক। মহাপরিচালক বলেন, দুদক কাউকে ছেড়ে দিচ্ছে না। অবৈধভাবে সম্পদ অর্জনে যারা করেছেন পর্যায়ক্রমে সবাইকে আইনের আওতায় আনা হবে। সংশ্লিষ্ট ধারায় জনাব মোহাম্মদ আব্দুর রহমান পাবলিক সার্ভেন্ট হিসাবে দায়িত্ব পালনকালে অপরাধমূলক অসদাচরণ এবং ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে 3,891 কোটি টাকারও বেশি সন্দেহজনক লেনদেন করে মানি লন্ডারিংয়ের সম্পৃক্ত অপরাধ, দুর্নীতি ও ঘুষ সংগঠনের মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ প্রাথমিক অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। পুতিনের আগ্রাসন রোধে ইউক্রেনকে নিরাপত্তা নিশ্চয়তা দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানান, দীর্ঘস্থায়ী শান্তির জন্য আলোচনায় ইউক্রেনকে যুক্ত করা প্রয়োজন। এছাড়াও ইউক্রেনে ব্রিটিশ সেনা পাঠানোর বিষয়ে আলোচনা চলছে বলেও উল্লেখ করেন তিনি। যুক্তরাষ্ট্র সফরে 2 দেশের সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন স্টারমার। এদিকে পোলিশ প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্কের দাবি, রাশিয়ার কাছে ইউক্রেনের আত্মসমর্পণের প্রস্তাবে রাজি হবে তার দেশ। সংকটপূর্ণ এই পরিস্থিতিতে ইউরোপকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাসে হাম রোগে আক্রান্ত হয়ে মারা গেছে এক শিশু। 1 দশকের মধ্যে প্রথমবার দেশটিতে সংক্রামক রোগটিতে প্রাণহানির ঘটনা ঘটল। ওয়েস্ট টেক্সাস ছাড়াও নিউ মেক্সিকোর হামাস প্রাদুর্ভাব দেখা গেছে। শ্বাসতন্ত্রের ভাইরাসটিতে ইতিমধ্যে 2টি অঙ্গরাজ্যে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে শতাধিক। ত্বকের র্যাশের পাশাপাশি অতিরিক্ত জ্বর, চোখ লাল হয়ে যাওয়া, নাকে জ্বালাপোড়া ও কাশি এ রোগের লক্ষণ। মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের তথ্য বলছে, দেশটিতে প্রতি 1000 আক্রান্ত ব্যক্তিদের মধ্যে 1 থেকে 3 জন এ রোগে প্রাণ হারায়। প্রাদুর্ভাব ঠেকাতে MMR ভ্যাকসিন নেওয়ার পরামর্শ স্বাস্থ্য বিশেষজ্ঞদের।
এবার খেলার খবর। চ্যাম্পিয়ন্স ট্রফির খবর। বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ পাকিস্তান ম্যাচ। তাতে 1 পয়েন্ট নিয়ে দেশে ফিরছে শান্তর দল। এদিন সকাল থেকে রাওয়ালপিন্ডিতে বৃষ্টি থাকায় টস হতে বিলম্ব হয়। প্রায় 1 ঘন্টা অপেক্ষা করার পর ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করে ম্যাচ রেফারি। এর আগে দুই দলই নিজেদের প্রথম 2 ম্যাচে হেরে আসর থেকে বিদায় নেয়। এ ম্যাচে পাওয়ায় 1 পয়েন্টই দু দলের সম্বল হয়ে রইল। শেষ করছি এখন চারদিক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।